গাজা সিটিতে আরও জোরালো ইসরায়েলি অভিযান, উপত্যকা জুড়ে তাণ্ডব, একদিনে ৭৭ ফিলিস্তিনির মৃত্যু, রাফায় হামাস পাত্রকে টার্গেট করে হামলা, চীনে দুদিনব্যাপী এসইউ সম্মেলন শুরু, এক মঞ্চে বসতে যাচ্ছেন শি জিনপিং, ইউক্রেনের ১৪ অঞ্চলে প্রায় ৬০০ ড্রোন মিসাইল ছুড়ল রাশিয়া, জ্বালানি স্থাপনায় কিয়েভের হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিচ্ছি বিস্তারিত সংবাদ। গাজা সিটিতে আরও জোরালো হয়েছে ইসরায়েলের অভিযান। শনিবার উপত্যকা জুড়ে হামলায় প্রাণ গেছে আরও ৭৭ ফিলিস্তিনের। আবারও ত্রাণ সংগ্রহকারীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনারা। নিহত হয়েছে ১১ ফিলিস্তিনি। এখনও অব্যাহত হামলা। রোববার ভোর থেকে এ পর্যন্ত মৃত্যু হয়েছে আরও ২০ জনের। গাজা সিটি দখলের মিশন বাস্তবায়নে অঞ্চলটিতে নারকীয় তাণ্ডব চালাচ্ছে আইডিএফ। বিমান হামলার পাশাপাশি চলছে স্থল অভিযান, উচ্ছেদ করা হচ্ছে ফিলিস্তিনিদের। উত্তরাঞ্চল ছেড়ে পালাচ্ছে অসহায় মানুষ। মধ্য গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে আইডিএফ। গাজার প্রায় ২ বছর ধরে চলমান অগ্রাসনে প্রাণহানি ছাড়িয়েছে ৬৩,০০০। হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দার অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করেছেন ইসরায়েলি কর্মকর্তারা। শনিবার এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। উপত্যকায় গাজা সিটিতে হামাস মুখপাত্র আবু ওবায়দাকে লক্ষ্য করে এই অভিযান চালায় আইডিএফ বলে জানানো হয় এতে। তবে তার মৃত্যুর বিষয়টি এখনও নিশ্চিত করেনি হামাস। এর আগেও আবু ওবায়দার অবস্থান লক্ষ্য করে একাধিকবার হামলা চালিয়েছে তেল আবিব, তবে বারবারই মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন তিনি। দীর্ঘদিন ধরে হামাসের মুখপাত্র হিসেবে কাজ করছেন আবু ওবায়দা নামে পরিচিত হুদাইফা সামির আবদুল্লাহ আল কাহলুত। নিজেদের ছোড়া গুলিতে এবার প্রাণ গেল এক রিজার্ভ ইসরায়েলি সেনার। মৃত্যু ঘটনাবশত এক আইডিএফ সদস্যের গুলিতে নিহত হন তিনি। শনিবার দক্ষিণ গাজায় এই ঘটনা ঘটে। নিহত ইসরায়েলি সেনার নাম এরিয়েল লুবলিনার। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীতে সার্জেন্ট ফার্স্ট ক্লাস হিসেবে কর্মরত ছিলেন তিনি। তার মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখেছেন কর্তৃপক্ষ। ১০ বছর আগে ব্রাজিল ছেড়ে ইসরায়েলে পাড়ি জমান এরিয়েল লুবলিনার। এই নিয়ে গাজায় অগ্রাসন শুরুর পর নিহত ইসরায়েলি সেনার সংখ্যা দাঁড়ালো ৯০০ জনে। আহতের সংখ্যা ছাড়িয়েছে কয়েক হাজার। গাজা থেকে শুক্রবার উদ্ধারকৃত দ্বিতীয় মরদেহের পরিচয় প্রকাশ করেছে ইসরায়েল। শনিবার আইডিএফ জানায় ২৮ বছর বয়সী এই ব্যক্তির নাম ইদান সিভি। টানা ৬৮৩ দিন ধরে তার সন্ধান চালানো হচ্ছিল। পরে যৌথ অভিযানে গাজা উপত্যকা থেকে উদ্ধার করা হয় দুজনের মরদেহ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্টিভকে শনাক্ত করেছে ফরেনসিক বিভাগ। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের অভিযানের সময় নোভা মিউজিক ফেস্টিভ্যাল থেকে জিম্মি করা হয় তাকে। তেল আবিবের দাবি, আক্রমণের সময় কয়েকজনকে বাঁচাতে সহায়তা করেছিলেন স্টিভি। এর আগে ইতালিয়ান টাইমস তাকে আরেক নিহত জিম্মির পরিচয় প্রকাশ করে তেল আবিব। আবারও জিম্মি উদ্ধারের দাবিতে উত্তাল হলো ইসরায়েল। রাজধানী তেল আবিবে হোস্টেস স্কোয়ারে জড়ো হলো হাজারো মানুষ। সব জিম্মিকে একসাথে ফিরিয়ে আনতে হামাসের সাথে চুক্তির দাবি আন্দোলনকারীদের। শনিবার ব্যানার ফেস্টুন নিয়ে সাপ্তাহিক র্যালিতে যোগ দেয় বিক্ষোভকারীরা। রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে হোস্টেস স্কোয়ারে জড়ো হন তারা। ট্রাম্পকে ইতিহাস তৈরি এবং জিম্মি মুক্তির জন্য চাপ দেওয়ার আহ্বান জানায় আন্দোলনকারীরা। তেল আবিব বলেছে, গাজায় এখনও ৪৯ জন জিম্মি রয়েছে, তাদের মধ্যে ২০ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। গেল শুক্রবার ২ জিম্মির মরদেহ উদ্ধারের পর বাকিদের সুস্থতা ও নিরাপত্তা নিয়ে বেড়েছে উদ্বেগ। দীর্ঘ ৭ বছর পর চীন সফরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাপানে ২ দিনের সফর শেষ করে চীনের উদ্দেশ্যে রওনা দেন তিনি। শনিবার দেশটির বিমানবন্দরে পৌঁছালে তাকে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয়। এমন এক সময় মোদী চীনে গেলেন যখন তার দেশের রপ্তানি পণ্যের ৫০% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জাপান সফরে মোদি বলেন, চীন ও ভারতের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। দুই দেশের মধ্যে ভারসাম্যপূর্ণ সম্পর্ক এই অঞ্চলে শান্তি ও সমৃদ্ধির ক্ষেত্রে ইতিবাচক প্রভাব রাখবে। জানা গেছে, চীনের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে অংশ নেবেন নরেন্দ্র মোদি। সম্মেলনটি চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত হবে। এতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ 20টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত থাকবেন। মোদি এ সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলাদা বৈঠক করবেন বলে জানা গেছে। গত বছর রাশিয়ার কাজানে চীন প্রেসিডেন্টের সঙ্গে সর্বশেষ বৈঠক করেন নরেন্দ্র মোদি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে যে উত্তেজনা রয়েছে সেটি আলোচনায় উঠে আসবে। এছাড়াও বৈঠকে দুই নেতা রাশিয়া ইউক্রেন যুদ্ধ, গাজা যুদ্ধ, যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়েও আলোচনা করবেন বলে জানা গেছে। 2020 সালে লাদাখের গাওয়ান উপত্যকায় চীন ও ভারতীয় সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এরপর দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। তবে ট্রাম্প শুল্ক আরোপ করার পরে শত্রুভাবাপন্ন দেশ দুটি নিজেদের মধ্যকার সম্পর্ক ভালো করার চেষ্টা করছে। গত মাসে চীনা পররাষ্ট্রমন্ত্রী দিল্লি সফরের সময় উভয় পক্ষের মধ্যে সীমান্ত দ্বন্দ্ব নিয়ে সক্রিয়ভাবে কাজ করার সিদ্ধান্ত নেয়। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভয়াবহ বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ভারত দুটি বাঁধ খুলে দেওয়ার ঝুঁকিতে পড়েছে দেশটির উত্তর পূর্বাঞ্চলের এই প্রদেশটি। পরিস্থিতি মোকাবেলায় নামানো হয়েছে আর্মিকে। এছাড়াও বন্যার্তদের নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে বহু উদ্ধারকর্মী। জরুরি পরিস্থিতি জারি করা হয়েছে প্রদেশটিতে। দেখে বোঝার উপায় নেই, কিছুদিন আগেও এখানে ছিল গ্রাম। ভয়াবহ বন্যায় ভাসিয়ে দিয়েছে পুরো লোকালয়কে। এই দৃশ্য পাকিস্তানের পাঞ্জাবের। টানা বৃষ্টিতে আরও পাহাড়ি ডলে কয়েকদিন ধরেই প্রলয়ঙ্করী বন্যায় বিপর্যয় পাকিস্তানের পাখতুনখোয়া আর কাশ্মীর। তারই মধ্যে মধুপুর আর থেইনবাদ খুলে দিয়েছে ভারত। ফলে রাবি ও চেনাব নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার কয়েক মিটার উপর দিয়ে। ফলে পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকায় জুড়ে ভয়াবহ রূপ ধারণ করছে বন্যা। পানির উচ্চতা অনেক বেড়েছে, সবার ঘরবাড়ি তলিয়ে গেছে। আমাদের আর কিছুই অবশিষ্ট নেই। বন্যায় আমরা সবসময় হারিয়েছি। পানি আটকানোর জন্য যে উঁচু জায়গা বানিয়েছিলাম সেটাও ভেঙে পড়েছে। এই অবস্থায় কর্তৃপক্ষের সংখ্যা পাঞ্জাবের বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। এরই মধ্যে 6 জেলায় উদ্ধার তৎপরতা শুরু করেছে সামরিক বাহিনী। সরিয়ে নেওয়া হয়েছে বন্যা উপদ্রব এলাকার বাসিন্দাদের। নিয়োগ দেওয়া হয়েছে কয়েক হাজার স্বেচ্ছাসেবী। বেহারি থেকে সরিয়ে নিয়েছে প্রায় 30,000 মানুষকে। এখন পর্যন্ত এই জেলায় 4,000-এরও বেশি মানুষ এবং 6 শতাধিক পশু উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়েছে উদ্ধারকর্মীরা। এখনও প্রায় 3,000-এর মতো মানুষকে সরিয়ে নিতে পেরেছে। বন্যায় এখন পর্যন্ত পাকিস্তানের বিভিন্ন প্রদেশে 8 শতাধিক প্রাণহানি হয়েছে।